হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অঙ্কিতা দি। দেখো, আজ আমরা ক্লাস 11-এর তোমাদের সেমিস্টার 1-এর কোন চ্যাপ্টারটা পড়বো না, পি ব্লক এলিমেন্টস। দেখো, তোমাদের ক্লাস 11-এ পি ব্লকের দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ 13 এবং গ্রুপ 14, আর বাকি 15, 16, 17, 18 এগুলো তোমাদের ক্লাস 12-এ রয়েছে। তাহলে দেখো, এর আগের লেকচারে আমরা গ্রুপ 13টা করেছিলাম, আজকের লেকচারে আমরা গ্রুপ 14টা পড়ব। গ্রুপ 14-এ তাহলে কি কি এলিমেন্ট রয়েছে না, গ্রুপ 14-এ রয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাস, লেড। দেখো, এটা তোমরা কিভাবে মনে রাখবে, ট্রিক কি, কবে সে জানে শান্তি পাবে, মানে জীবন একদম অশান্তি ভরে গেছে, তাহলে এখানে যদি সেই ট্রিক আমরা দেখি যে কবে সে জানে শান্তি পাবে, কবে কার্বন, সে সিলিকন, জানে জার্মেনিয়াম, শান্তি SN স্টেনাস, আর পাবে হচ্ছে PB লেড। তাহলে এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 14-এর এলিমেন্ট, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাস, লেড। দেখো, এই গ্রুপের প্রথম এলিমেন্টকে কার্বন, তাই এর নাম দিয়ে আমরা এই গ্রুপটাকে ডাকবো কি না, কার্বন ফ্যামিলি। তাই এই পুরো গ্রুপটার নাম কার্বন ফ্যামিলি। দেখো, তাহলে এবার কি দেখবো আমরা না, এবার এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। এদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে না, দেখো, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক আমরা জানি কি 6 হয় কার্বনের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমরা যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে কি হবে, আমরা হিলিয়াম দিয়ে শুরু করব, কারণ আমরা যখন কোনো এলিমেন্টের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখব, বারবার 1s 2s না লিখে আমরা কি তার কাছের যে নিঃসঙ্গ যে তার কাছের যে ইনার্ট এলিমেন্টটা রয়েছে তাকে প্রথমে আমরা থার্ড ব্র্যাকেটের ভেতর লিখি। যেমন কার্বনের আগে ইনার্ট এলিমেন্টকে হিলিয়াম, তাহলে আমরা হিলিয়াম দিয়ে শুরু করব। তাহলে হিলিয়াম, তারপর 2s2 2p2। তাহলে দেখো, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, তার মানে ইলেকট্রন সংখ্যাও 2, তাহলে 2 2 4 2 6। আর কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 মানে কি এর ইলেকট্রন সংখ্যাও 6। তাহলে এরপর দেখো সিলিকনের 14, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে না, নিয়ন 3s2 3p2। তাহলে পরপর যদি দেখি, জার্মেনিয়াম, স্টেনাস, লেড পরপর, তাহলে কি হবে, হিলিয়াম, নিয়ন, এখানে হবে আর্গন, এখানে হবে ক্রিপ্টন, আর এখানে হবে জেনন। আর এখানে কি হবে 4s2 4p2 3d10, এখানে কি হবে 4d10 5s2 5p2, আর এখানে হবে 5d10 6s2 6p2। দেখো, তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা কি দেখছি না, এদের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি 2s2 2p2, এখানে 3s2 3p2, এখানে 4s2 4p2, এখানে 5s2 5p2, আর এখানে 6s2 6p2। অর্থাৎ আমরা তাহলে এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জিইসি মানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস কি বলতে পারি, NH2 NP2, যেখানে এনটা কি এখানে 2 থেকে শুরু হয়েছে, যেখানে এনটা 2 থেকে শুরু, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP2। আর আমরা পুরো পি ব্লকের কনফিগারেশন কি জানি, পিরিয়ডিক টেবিলে তোমরা পড়েছো পি ব্লকের কনফিগারেশন কি হয়, NH2 NP 1 থেকে 6, NH2 NP1 হয়েছিল গ্রুপ 13-এর ক্ষেত্রে, আর NH2 NP2 হলো গ্রুপ 14-এর ক্ষেত্রে। তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বোঝা গেল। তাহলে দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত, অর্থাৎ এদের যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে না, দেখো 2 2, তাহলে কটা, S উপকক্ষে 2টা আর P উপকক্ষে 2টা, তাহলে টোটাল 4টা ইলেকট্রন রয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন এগুলো এদের। তাহলে বোঝা গেল এতটা পর্যন্ত যে এদের ইলেকট্রনিক কনফিগারেশন আর এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়। দেখো, এরপর কি না, এরপর দেখব যে এরা কোনটা ধাতু কোনটা অধাতু। তাহলে দেখো, কার্বন আর সিলিকন কিন্তু নন মেটাল, অর্থাৎ এরা কিন্তু অধাতু।
কার্বন আর সিলিকন নন মেটাল অধাতু, জার্মেনিয়াম ধাতুকল্প অর্থাৎ ধাতু অধাতুর মাঝামাঝি, ধাতুকল্প অর্থাৎ কি মেটালয়েড, মেটালয়েড। আর স্ট্যানাস আর লেড কি এরা এরা হলো ধাতু, ধাতু বা মেটাল, মেটাল। তাহলে কোনটা ধাতু কোনটা ধাতুকল্প আর কোনটা অধাতু বোঝা গেল। দেখো এবার আমরা কি দেখব না ভৌত ও পারমাণবিক ধর্মের প্রবণতা, অর্থাৎ বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ, যে এদের ফিজিক্যাল প্রপার্টিজগুলো পর্যায় বরাবর আর গ্রুপ বরাবর কিভাবে পরিবর্তিত হয়। দেখো তার প্রথমেই আমরা দেখব পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ এদের সাইজটা। দেখো জেনারেল ট্রেন্ড আমরা কি জানি, জেনারেল ট্রেন্ড, জেনারেল ট্রেন্ড আমরা জানি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ ডিক্রিজ, হ্রাস পায়। আর গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে ইনক্রিজ হয়, ইনক্রিজ হয়। এটা আমরা জানি যে গ্রুপ বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ডিক্রিজ হয়, আর গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে ইনক্রিজ হয়, আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ডিক্রিজ হয়। তাহলে এরকম কেন হয় না, আমি দেখো গ্রুপ 13-এর ক্ষেত্রে বলেছিলাম যে আমরা গ্রুপ বরাবর যত ওপর থেকে নিচের দিকে নামছি আমরা দেখছি যে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর সেটা যেহেতু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে কি কক্ষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখো এই ক্ষেত্রে দেখেছিলাম প্রথমে 2s2, তারপর 3s2, তারপর 4s2, 4p2, তারপর 5s2, 5p2, অর্থাৎ কি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কক্ষ সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কক্ষ সংখ্যা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছিল, তাহলে এই কক্ষ সংখ্যা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে শেষ কক্ষের এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে, নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে। তাহলে নিউক্লিয়াস থেকে যদি এই শেষ কক্ষটা দূরে চলে যায় তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে, ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায় আর পর্যায় বরাবর ক্রমশ হ্রাস পায়। তাহলে আমরা এর অর্ডারটা কি দেখছি না, অর্ডার আমরা দেখছি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটা হলো অর্ডার কিসের না, এদের পারমাণবিক ব্যাসার্ধ বা সাইজের অর্ডার। তাহলে বোঝা গেল। দেখো এরপর এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন এনথালপি। তাহলে দেখো আয়নাইজেশন এনথালপি কিভাবে পরিবর্তিত হয় না, দেখো আয়নাইজেশন এনথালপি মানে আমরা কি জানি, আয়নাইজেশন এনথালপিটা কি না, কোনো একটা পরমাণুর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, এটা আমরা জানি। তাহলে এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে সর্ববহিস্থ কক্ষে, সর্ববহিস্থ কক্ষের সর্বশেষ এই ইলেকট্রনটিকে এই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত করতে, নিউক্লিয়াস এই ইলেকট্রনটার উপর একটা আকর্ষণ বল প্রয়োগ করে রেখেছে। তাহলে এই নিউক্লিয়াসের এই আকর্ষণ থেকে এই ইলেকট্রনটাকে মুক্ত করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাই কি আয়নাইজেশন এনথালপি বা আয়নন বিভব। এখন দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আমরা কি জানি, সাইজ ইনক্রিজ হয়, সাইজ ইনক্রিজ। আর সাইজ ইনক্রিজ হলে আমরা কি জানি যে ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে যদি এই ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায় সাইজ ইনক্রিজ হওয়ার জন্য, তাহলে এই ইলেকট্রনটা কি দূরে চলে যাবে, এই ইলেকট্রনটা দূরে চলে যাবে। তাহলে এই ইলেকট্রনটা যদি দূরে চলে যায় তাহলে এদের মধ্যেকার দূরত্ব বেড়ে যাচ্ছে, আর এদের মধ্যেকার দূরত্ব বেড়ে যাচ্ছে তাহলে তাহলে কি হবে, বেড়ে গেলে এই ইলেকট্রনটার ওপর এই নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কমতে থাকবে, কারণ দুজনের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। তাই এই নিউক্লিয়াস ইলেকট্রনটাকে আকর্ষণ করে ধরে রাখতে পারবে না, ফলে কি হবে, এই ইলেকট্রনটা খুব সহজেই এই কক্ষ ছেড়ে বেরিয়ে যাবে। আর ফলে কি কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে কম শক্তির প্রয়োজন হবে, তাই কি আয়নাইজেশন এনথালপি কম হবে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আয়নাইজেশন এনথালপি কি হয়, ক্রমশ কমতে থাকে। অর্থাৎ কার্বন থেকে সিলিকনে কম হয়, আবার সিলিকন থেকে জার্মেনিয়ামে কমে যায়, তারপর জার্মেনিয়াম থেকে স্ট্যানাসে এখানে কমে যায়, এখানে কমে যায়। কিন্তু দেখো এই স্ট্যানাস আর লেড এইখানে কিন্তু একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এইখানে কি হয়, এইখানে বেড়ে যায়, স্ট্যানাস থেকে লেডে বেড়ে যায়।
দেখো স্ট্যানাস থেকে লেডে কেন বেড়ে যায়, এখানে এখানে কিসের কনসেপ্ট রয়েছে, না এখানে রয়েছে পুওর শিল্ডিং এফেক্টের কনসেপ্ট, পুওর শিল্ডিং এফেক্ট। দেখো স্ট্যানাস থেকে লেডে কেন এরকমটা হয়, ডি আর এফ অরবিটাল, ডি আর এফ অরবিটালের উপস্থিতির জন্য আমরা কি জানি যে ডি আর এফ অরবিটাল এদের খুব কম হয়, কি এদের পুওর শিল্ডিং এফেক্ট হয়, শিল্ডিং এফেক্ট অর্থাৎ এদের আবরণী ক্ষমতা দুর্বল। তাহলে এদের দুর্বল আবরণী ক্ষমতা হওয়ার জন্য, এদের দুর্বল আবরণী ক্ষমতা হওয়ার জন্য এরা এস উপকক্ষকে আবরণ করে রাখতে পারে না, এরা পর্দার মতো ভালো আচরণ করতে পারে না। স্ট্যানাস আর লেডের দুর্বল, লেডের ক্ষেত্রে এফ উপকক্ষ আসার কারণে এফ উপকক্ষের আবরণী ক্ষমতা দুর্বল হয়। আবরণী ক্ষমতা মানে কি, যে এই অভ্যন্তরীণ কক্ষের ইলেকট্রনগুলো, এই অভ্যন্তরীণ কক্ষের ইলেকট্রনগুলো কতটা পর্দার মতো আচরণ করতে পারছে, কতটা পর্দার মতো আড়াল করতে পারছে কাকে, এই শেষ ইলেকট্রনটাকে। তাহলে এদের যদি আবরণী ক্ষমতা দুর্বল হয় তাহলে এই যে ইলেকট্রনটা একে আড়াল করে রাখতে পারবে না নিউক্লিয়াসের আকর্ষণ থেকে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে যদি আড়াল না করে রাখতে পারে তাহলে এই নিউক্লিয়াস বেশি পরিমাণে এই শেষ ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। ফলে কি, ফলে এই ইলেকট্রনটার এই কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে বেশি শক্তির প্রয়োজন হবে। ফলে কি আয়নাইজেশন এনথালপি এইখানে ডিক্রিজ হওয়ার পরিবর্তে ইনক্রিজ হয়ে যায়। তাহলে বোঝা গেল যে এখানে ব্যতিক্রমটা কেন হয়। তাহলে আমরা যদি এর অর্ডার দেখি তাহলে এর অর্ডার কি হয়, ক্রমশ কমতে থাকে, ক্রমশ কমতে থাকে, কমে গিয়ে এইখানে কি হয়, লেডের বেশি হয়ে যায়, তারপর কি হয় স্ট্যানাস। তাহলে এটাই অর্ডার। দেখো এরপর আমরা কি দেখব, না এরপর আমরা দেখব ঘনত্ব বা ডেনসিটি। ঘনত্ব বা ডেনসিটি অর্থাৎ এই গ্রুপ 14-এর মৌলগুলোর পর্যায় বরাবর গ্রুপ বরাবর ঘনত্বের কীরকম পরিবর্তন ঘটছে। দেখো ঘনত্ব মানে আমরা কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এখানে এম কি মাস অর্থাৎ ভর, আর ভি কি ভলিউম আয়তন। আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ কি ভর যত বাড়বে ঘনত্ব তত বাড়বে, আর ভলিউম যত বাড়বে ঘনত্ব তত কমবে। এখন দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে তাহলে কীরকম পরিবর্তন হয়। দেখো আমরা জানি এই কার্বন, এই কার্বনের দুটো রূপভেদ রয়েছে। দুটো রূপভেদ কি কি, একটা হচ্ছে হীরক, হীরক, আর একটা কি গ্রাফাইট, গ্রাফাইট। কার্বনের দুটো রূপভেদ রয়েছে, একটা কি হীরক আর একটা গ্রাফাইট। হীরক আর গ্রাফাইট কি কার্বনের দুটো রূপভেদ। এখন দেখো এই গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়, এই গ্রাফাইট, এই গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়, এই গ্রাফাইটের লেয়ার স্ট্রাকচার রয়েছে, লেয়ার স্ট্রাকচার, গ্রাফাইটের লেয়ার স্ট্রাকচার রয়েছে। তার জন্য কি হয়, তার জন্য এর ভলিউমটা খুব হাই হয়, অর্থাৎ এর আয়তনটা খুব বেশি হয় এই গ্রাফাইটের। তাই কি হয়, না তাই এর ঘনত্ব কম হয়, তাই এর ঘনত্ব কম হয়। তাহলে আমরা কি দেখছি, যে ডি হীরক অর্থাৎ হীরকের ঘনত্ব সেটা বেশি কার থেকে, ডি গ্রাফাইট, গ্রাফাইটের ঘনত্বের থেকে, গ্রাফাইটের ঘনত্বের থেকে আমরা হীরকের ঘনত্ব বেশি দেখছি। এবার দেখো তাহলে আমরা যদি সি গ্রাফাইট, তাহলে যখন সি গ্রাফাইট, যখন কার্বনটা তার গ্রাফাইটের রূপভেদে থাকছে তখন তাহলে এর ঘনত্ব কম হচ্ছে, কারণ আমরা দেখলাম তাহলে এর ঘনত্ব কম হচ্ছে। তাহলে তখন ঘনত্বটা, তখন ঘনত্বের অর্ডারটা এরকম হবে, এরকম হবে। আর কার্বনটা যখন ডায়মন্ড অর্থাৎ কি যখন হীরকের রূপভেদে রয়েছে তখন এর ঘনত্ব বেশি, ফলে তখন কি, তখন অর্ডারটা এরকম হবে, তখন অর্ডারটা এরকম হবে। দেখো তোমরা বলবে সিলিকনটা কোথায় গেল, তোমরা বলবে সিলিকনটা কোথায় গেল। দেখো সিলিকনটা কিন্তু এদিকে রয়েছে, সরি এখানে মুখটা অন্যদিকে হয়ে গেছে, সিলিকনটা কিন্তু এখানে রয়েছে, তখন কিন্তু এরকম হবে অর্ডারটা। তাহলে বোঝা গেল যে এখানে ঘনত্বের অর্ডারটা কেমন হচ্ছে। দেখো আমরা এর পরে কি দেখব, না আমরা এর পরে দেখব ক্যাটিনেশন ধর্ম। দেখো ক্যাটিনেশন ধর্মটা কি, দেখো এই ক্যাটিনেশন ধর্মটা তোমরা কিন্তু ক্লাস 10-এও পড়েছো। ক্লাস 10-এ তোমাদের যে সেই চ্যাপ্টার ছিল সেখানে কিন্তু তোমরা
কার্বনের ক্যাটনেশন ধর্ম, সমবয়বতা ধর্ম এগুলো কিন্তু পড়েছো। দেখো ক্যাটনেশন ধর্মটা আসলে কি? ক্যাটনেশন ধর্ম হলো সেলফ লিঙ্কিং প্রপার্টিজ। সেলফ লিঙ্কিং প্রপার্টিজ অর্থাৎ কি না, পরপর জুড়ে যাওয়া। মানে এই ক্যাটনেশন ধর্ম কেন কার্বনের রয়েছে? কারণ কার্বন পরমাণুগুলো এইভাবে একটা লং চেন তৈরি করে, দীর্ঘ শৃঙ্খল, একটা লং চেন তৈরি করে, দীর্ঘ শৃঙ্খল তৈরি করে। তাই কি এই কার্বনের ক্যাটনেশন ধর্ম রয়েছে। দেখো গ্রুপ 14-এর মৌলগুলোর যদি আমরা ক্যাটনেশন ধর্মের অর্ডার দেখি, তাহলে কিন্তু কার্বনের ক্যাটনেশন ধর্ম সব থেকে বেশি, ভেরি হাই। তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, তারপর স্টেনাস। দেখো যে এই জার্মেনিয়াম আর স্টেনাসের প্রায় ইকুয়াল ধরলেই চলে। আর লেড, আর এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি না, লেডের ক্যাটনেশন ধর্ম নেই। লেডের ক্যাটনেশন ধর্ম নেই, লেডের ক্যাটনেশন ধর্ম নেই, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর দেখো এদের যদি বন্ড এনার্জির আমরা অর্ডারটা দেখি, বিই মানে কি বন্ড এনার্জি, তার অর্ডার কি হবে বন্ড এনার্জির অর্ডার? দেখো কার্বনের বন্ড এনার্জি কিন্তু সব থেকে বেশি, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, তারপর স্টেনাস। দেখো কার্বনের বন্ড এনার্জি সব থেকে বেশি। কেন? কারণ এর স্মল সাইজ, এর আকার খুব ছোট, তাই কি হয়, এ স্ট্রং বন্ড ফরমেশন করে, শক্তিশালী বন্ধন গঠন করে আকার ছোট হওয়ার জন্য, তাই কি এর বন্ড এনার্জি বেশি হয়। দেখো এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব জারণ অবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জারণ অবস্থা বা কি অক্সিডেশন স্টেট, জারণ অবস্থা দেখব। দেখো জারণ অবস্থা কি হয়, আমরা দেখেছিলাম ইলেকট্রনিক কনফিগারেশনে যে এদের সর্ববহিস্থ কক্ষে 4টা ইলেকট্রন রয়েছে, তাহলে কি এরা প্রত্যেকেই +4 জারণ অবস্থা প্রদর্শন করবে, প্রত্যেকেই +4। দেখো প্রত্যেকেই এরা +4 জারণ অবস্থা প্রদর্শন করে, কিন্তু এই স্টেনাস আর লেডের ক্ষেত্রে আমরা কি দেখব, এরা +2 জারণ অবস্থা প্রদর্শন করছে, জার্মেনিয়ামও করছে +2 জারণ অবস্থা প্রদর্শন করছে, কিন্তু স্টেনাস আর লেডের ক্ষেত্রে এই +2টাই কি অধিক স্থায়ী। দেখো এই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কম জারণ অবস্থা বেশি স্থায়ী হয়, এটা কিন্তু আমরা গ্রুপ 13-এর ক্ষেত্রে দেখেছিলাম। এর কারণ কি, এইটা অধিক স্থায়ী হওয়ার কারণ কি, ইনার্ট পেয়ার ইফেক্ট, অর্থাৎ কি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। অর্থাৎ আমরা দেখেছিলাম যে দেখো আমি যদি এই লেডের ক্ষেত্রে দেখি, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 4f14 5d10 6s2 6p2, এটা এর ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে দেখো এর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখছি যে এখানে এফ উপকক্ষ রয়েছে যেটা একদম ফুলফিল্ড, আর ডি উপকক্ষ রয়েছে যেটা একদম ফুলফিল্ড, তারপর এস উপকক্ষ, পি উপকক্ষ রয়েছে। এখন দেখো আমরা কি জানি, আমরা শিল্ডিং ইফেক্টের অর্ডার আমরা কি জানি, আমরা জানি যে এস উপকক্ষে সব থেকে বেশি হয়, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তাই কি এর একেবারে পুয়ার শিল্ডিং ইফেক্ট রয়েছে, পুয়ার শিল্ডিং রয়েছে কার, এই এফ উপকক্ষে। তাহলে দেখো এই এফ আর ডি উপকক্ষের যদি পুয়ার শিল্ডিং ইফেক্ট হয়, তাহলে এই এফ আর ডি এদের পুয়ার শিল্ডিং ইফেক্টের জন্য কি হয় না, নিউক্লিয়াসের যে আকর্ষণ এই এস আর পি উপকক্ষের ওপর, এস উপকক্ষ যেহেতু এর কাছে রয়েছে, এস উপকক্ষ নিউক্লিয়াসের কিছুটা কাছে রয়েছে, তারপর পি উপকক্ষ রয়েছে, তাহলে এস উপকক্ষের আগে এই এফ আর ডি উপকক্ষ যেহেতু
পুয়ার শিল্ডিং ইফেক্ট দেখাচ্ছে, অর্থাৎ পর্দার মতো আচরণ করতে পারছে না, অর্থাৎ কি নিউক্লিয়াসের আকর্ষণ থেকে এই এস উপকক্ষে রক্ষা করতে পারছে না, অর্থাৎ আবরণের কাজটা ভালো করতে পারছে না। তাই তো আমরা বলছি যে এদের দুর্বল আবরণী প্রভাব, অর্থাৎ কি আবরণের কাজটা ভালো করতে পারছে না। তাহলে আবরণ যদি করে রাখতে না পারে, নিউক্লিয়াসের আকর্ষণ থেকে যদি আড়াল করতে না পারে এই এস উপকক্ষকে, তাহলে কি হবে? নিউক্লিয়াস এই এস উপকক্ষকে, অর্থাৎ এই এস উপকক্ষের ইলেকট্রন দুটোকে বেশি পরিমাণে আকর্ষণ করবে। ফলে এই যে 6s উপকক্ষের এই যে দুটো ইলেকট্রন, এরা ইনার্ট থেকে যায়, অর্থাৎ নিউক্লিয়াসের এই অতিরিক্ত আকর্ষণের জন্য এরা কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করতে চায় না। তাহলে এই যে 6s2 রয়েছে, এটা একটা পেয়ার, তো এখানে দুটো ইলেকট্রন রয়েছে মানে কি একটা এইভাবে একটা এইভাবে একটা পেয়ার রয়েছে এখানে। তাহলে এই পেয়ারটাকেই বলা হচ্ছে, এটা কি 6s2 এর এই পেয়ারটাকেই বলা হচ্ছে ইনার্ট পেয়ার। কেন? কারণ নিউক্লিয়াসের এই অতিরিক্ত আকর্ষণের জন্য এরা ইনার্ট থাকছে, এরা কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করছে না, তাই একে বলা হচ্ছে ইনার্ট পেয়ার, নিষ্ক্রিয় জোড়। তাই এই ব্যাপারটাকে, এই ঘটনাটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। কিন্তু দেখো এখানে 6sটা কাছে থাকায় অতিরিক্ত আকর্ষণ বল অনুভব করছে, তাই ইনার্ট থাকছে, কিন্তু পিটা যেহেতু একটু দূরে রয়েছে, তাই পি কিন্তু বন্ডিংয়ে অংশগ্রহণ করে, পি এর এই দুটো ইলেকট্রন কিন্তু বন্ডিংয়ে অংশগ্রহণ করে। তাই দেখো যেহেতু, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বাদ দিই যদি, কারণ কি বন্ডিংয়ে পার্টিসিপেট করছে না, তাহলে সেক্ষেত্রে জারণ অবস্থা কত হবে? +2। তাই স্ট্যানাস আর লেডের ক্ষেত্রে আমরা এদের স্থায়ী জারণ অবস্থা +2 দেখছি, আর +4 জারণ অবস্থা কিন্তু তখন অস্থায়ী। তাহলে দেখো এখানে এই জারণ অবস্থা আর শিল্ডিং এফেক্ট আর নিষ্ক্রিয় ইলেকট্রনদের প্রভাব, এই ব্যাপারটা বোঝা গেল। তাহলে দেখো এখানে স্টেবিলিটি অর্ডারটা তাহলে কি হবে? তাহলে lead 2+ বেশি স্টেবল lead 4+ এর থেকে, lead 2+ বেশি স্টেবল lead 4+ এর থেকে। আর কি না, আর যদি তাহলে এখানে স্টেবিলিটি দেখি, জার্মেনিয়াম 2+, স্ট্যানাস 2+ আর lead 2+, তাহলে এই 2+ এর স্টেবিলিটি অর্ডার কি হবে? না ক্রমশ বাড়তে থাকবে। আর এটাই যদি আমরা 4+ এর ক্ষেত্রে দেখি, তাহলে কি হবে? তাহলে ক্রমশ কমতে থাকবে, কারণ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে 4+ এর স্টেবিলিটি কমছে আর 2+ এর স্টেবিলিটি বাড়ছে। তাহলে দেখো এবার যদি লিখি GX2, SNX2 আর PbX2, অর্থাৎ এখানে x সমান কি? এখানে x সমান হচ্ছে ক্লোরিন ব্রোমিন, অর্থাৎ এখানে ডাই হ্যালাইড যৌগগুলো লিখছি। তাহলে এখানে এটা +2, এখানে এটা +2, এখানে এটা +2। তাহলে স্টেবিলিটি অর্ডার কি হবে? এরকম হবে স্টেবিলিটি অর্ডার। এটাই যদি আমি +4 এর ক্ষেত্রে লিখি, এটাই যদি আমি X4 অর্থাৎ +4 জারণ অবস্থার ক্ষেত্রে লিখি, এখানে +4 এ রয়েছে, সব +4 এ রয়েছে, তাহলে এদের স্টেবিলিটি অর্ডার এরকম হবে। তাহলে দেখো এভাবে বিভিন্ন কম্পাউন্ড দিয়ে জানতে চাইতে পারে যে কোনটা বেশি স্টেবল। সেক্ষেত্রে শুধু এই কনসেপ্টটা মনে রাখলেই হবে যে +2 আর +4 এর ক্ষেত্রে কে স্থায়ী হচ্ছে আর কে অস্থায়ী হচ্ছে। দেখো তাহলে এই Pb+4, এ +4 অস্থায়ী, এখান থেকে এ +2তে যেতে চাইছে, অর্থাৎ এ সেলফ রিডাকশান করছে, কারণ আমরা তো দেখলাম যে +2 জারণ অবস্থা এর ক্ষেত্রে স্থায়ী, তাহলে +4 থেকে +2তে যেতে চাইবে। তাহলে এ যদি +4 থেকে +2তে যায়, এর সেলফ রিডাকশান হচ্ছে। তাহলে এ যদি নিজে বিজারিত হয়, তাহলে এ কি? এ একটা ভালো জারক দ্রব্য, অর্থাৎ কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ অপরকে ভালো জারিত করে, তবেই সে নিজে বিজারিত হয়। তাহলে এরকম যদি আমরা স্ট্যানাসের ক্ষেত্রেও দেখি, স্ট্যানাস যখন +2 থেকে +4-এ যাবে, তাহলে স্ট্যানাস +2টা কি হবে? এখানে কি হচ্ছে? সেলফ অক্সিডেশন হচ্ছে, আর এটা তাহলে কি হিসেবে কাজ করবে? এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ যে নিজে বিজারিত হবে সে অপরকে জারিত করবে, যে নিজে জারিত হবে সে অপরকে বিজারিত করবে।
তাহলে দেখো এতটা পর্যন্ত বোঝা গেছে। এরপর কি দেখব, দেখো এরপর দুটো পয়েন্ট লিখেছে কি না, বেশিরভাগ টেট্রাহ্যালাইড যৌগ। কাদের টেট্রাহ্যালাইড যৌগ? না এই গ্রুপ 14-এর এলিমেন্টগুলোর যে টেট্রাহ্যালাইড যৌগ সেগুলোর বেশিরভাগই কিন্তু সমযোজী বা কোভ্যালেন্ট হয়। আর কি শুধুমাত্র SnF4 আর PbF4 অর্থাৎ স্ট্যানাস আর লেডের যে টেট্রাফ্লুরাইড সেটা শুধু আয়নীয় হয়। দেখো এরপর লেডের PbBr4 আর PbI4 অর্থাৎ +4 জারণ অবস্থায় লেডের টেট্রা ব্রোমাইড আর টেট্রা আয়োডাইড যৌগ এরা কিন্তু গঠিত হয় না, এদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। কিন্তু PbF4 আর PbCl4 এদের কিন্তু অস্তিত্ব আছে। দেখো এরকমটা কেন হয়, টেট্রা ব্রোমাইড আর টেট্রা আয়োডাইড গঠিত হচ্ছে না কিন্তু টেট্রা ফ্লুরাইড আর টেট্রা ক্লোরাইড গঠিত হচ্ছে কেন? দেখো আমরা একটা কথা জানি কি না, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে তোমরা জানো যে ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার কি হয়, সমান কি হয়, ক্যাটায়নের চার্জ বাই হয় ক্যাটায়নের ব্যাসার্ধ। অর্থাৎ এখান থেকে কি বুঝছি না, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তার ধ্রুবায়ন ক্ষমতা তত বেশি হবে, আর ক্যাটায়নের ব্যাসার্ধ যত কম হবে তার ধ্রুবায়ন ক্ষমতা তত বেশি হবে। আর অ্যানায়নের ব্যাসার্ধ যত বেশি হবে তার ধ্রুবায়িত হওয়ার প্রবণতা, অর্থাৎ সে তত ধ্রুবায়িত হতে চাইবে। অ্যানায়নের আকার যত বড় হবে সে তত ধ্রুবায়িত হতে চাইবে। ফলে দেখো এই PbI4 এই যৌগটার ক্ষেত্রে কি হচ্ছে, না এখানে Pb+4 অবস্থায় রয়েছে। আর আমরা আকার কি জানি, আকার এটা সাইজের অর্ডার আমরা কি জানি, আমরা জানি এটা হয় ব্রোমিন আয়োডিন। অর্থাৎ দেখো এখানে I- আকার কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ এর কিন্তু ধ্রুবায়িত হওয়ার প্রবণতা, কোনো একটা ক্যাটায়ন দ্বারা ধ্রুবায়িত হওয়ার প্রবণতা এর বেশি। আবার এখানে আমরা লেড ক্যাটায়নের ক্ষেত্রে এখানে লেডের +4 জারণ অবস্থায় রয়েছে, অর্থাৎ কি চার্জটা অনেক বেশি, আর চার্জ বেশি মানে কি ধ্রুবায়ন ক্ষমতা বেশি। তাহলে দেখো লেডের ধ্রুবায়ন ক্ষমতা বেশি আর আয়োডিনের আয়নের ধ্রুবায়িত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ এও ধ্রুবায়ন করতে পারছে ভালো আর এও ধ্রুবায়িত হতে চাইছে। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে, তাই কি হচ্ছে না, PbI4 থেকে PbI2-তে পরিণত হয়ে যাচ্ছে। PbI4টার তাহলে এখানে কারণ কি, এখানে Pb+4 স্ট্রং পোলারাইজিং পাওয়ার, আর কি আর এখানে 4টে যে I- আয়ন রয়েছে এদের স্ট্রং পোলারাইজিং এফেক্ট রয়েছে। ফলে PbI2-তে পরিণত হয়ে যাচ্ছে, PbI2+I2। ফলে এক্ষেত্রে +4 থেকে যেহেতু +2-তে চলে আসছে, তাই এই PbI4 খুব অস্থায়ী হয়, বরং কি PbI2 অনেক স্থায়ী হয়। তাহলে বোঝা গেল। দেখো এরপর আমরা কি দেখব, এরপর আমরা এদের অক্সাইডগুলো দেখব। আমরা দেখব অক্সাইড সমূহ। কাদের অক্সাইড, না এই গ্রুপ 14-এর মৌলগুলোর অক্সাইড। দেখো এরা দু ধরনের অক্সাইড তৈরি করে, একটা EO যেখানে ইটা +2-তে অক্সিজেনটা -2-তে রয়েছে, আর একটা কি EO2 যেখানে ইটা +4-এ আর এখানে O2 অর্থাৎ -4। এই দুই ধরনের গঠন করে। তার মধ্যে দেখো প্রথমে আমরা কি জানি CO, এর সাথে আমরা বেশি পরিচিত। এটা কি কার্বনের মনোক্সাইড যৌগ, এটা কি কার্বন মনোক্সাইড, এটা কিন্তু প্রোসোম, আর এটা খুব বিষাক্তও হয়, আর এটা প্রোসোম। আর এখানে EO2-র ক্ষেত্রে কি কি তৈরি হবে, না CO2, SiO2, GeO2, SnO2, PbO2 এগুলো সব তৈরি হবে। দেখো CO2 এক্ষেত্রে এই যে CO2 এটা কিন্তু অ্যাসিডিক, অর্থাৎ কি আম্লিক। আর SiO2 এটাও অ্যাসিডিক, এটাও আম্লিক। GeO2 এটা কি লেস অ্যাসিডিক,
লেস অ্যাসিডিক, অর্থাৎ কি কম আম্লিক। আর SnO2 PbO2 এই দুটো কিন্তু উভয়ধর্মী, অর্থাৎ কি অ্যামফোটেরিক, অর্থাৎ কি উভয়ধর্মী। তাহলে বোঝা গেল যে কোন অক্সাইড অ্যাসিডিক আর কোন অক্সাইড ক্ষারীয়। এখানে ক্ষারীয় কোনোটাই নয়, এই ওপরের দুটো অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক কিন্তু কম অ্যাসিডিক, আর এই দুটো অ্যামফোটেরিক বা উভয়ধর্মী। দেখো এখানে লেডের একটা যৌগ কি না Pb3O4, এটা লেডের একটা যৌগ। এটার নাম কি? এটার নাম হচ্ছে রেড লেড। যদি বলে রেড লেড কি, এর সংকেতটা আসলে কি না Pb3O4, এটাই হচ্ছে রেড লেড। দেখো এবার আমরা এই CO সম্পর্কে কিছু দেখব। এই CO সম্পর্কে আমরা কি দেখব না এই CO সম্পর্কে দেখব এর প্রস্তুতি, একে তৈরি কিভাবে করা হচ্ছে এই কার্বন মনোক্সাইডকে। দেখো HCOOH, একে যদি আমরা কনসেন্ট্রেশন H2SO4 দিয়ে হিট দিই, এখান থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গিয়ে এখানে CO উৎপন্ন হয়। দেখো এটাকে যদি আমি এভাবে আঁকি COOH, এটাকে আমি এভাবে আঁকলাম, তাহলে দেখো জল বেরিয়ে যাচ্ছে মানে কি এই OH আর H বেরিয়ে যাবে। OH আর H যদি বেরিয়ে যায় তাহলে কি CO পড়ে থাকছে। দেখো এটার নাম কি তোমরা নিশ্চয়ই জানো, এই HCOOH। এটা তোমরা অর্গানিকে দেখবে। অর্গানিকে কি এটা একটা অ্যাসিড, এর নাম কি এখানে একটা কার্বন রয়েছে। একটা কার্বন থাকলে আমরা কি জানি, আমরা সেটা মিথ হয় জানি। তাহলে এটা মিথানোয়িক অ্যাসিড, এটা এর IUPAC নাম, কিন্তু এর সাধারণ নাম কি না সাধারণ নাম ফর্মিক অ্যাসিড। তাহলে সেখান থেকে আমরা কার্বন মনোক্সাইড দেখলাম। আরও কি হয় না আরও একটা হয় COOH। এটার নাম কি? দেখো এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ, যখন এরকম সিঙ্গেল বন্ডে যুক্ত আছে এটার নাম কিন্তু অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড থেকেও কিন্তু কার্বন মনোক্সাইড আর অক্সিজেন তৈরি হবে। কার্বন মনোক্সাইড আর CO2 বোধ হয় তৈরি হয়। তাহলে দেখো বোঝা গেল এখান থেকে কি জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হয়। তাহলে অক্সালিক অ্যাসিড থেকেও তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড, আর এটা কি ফর্মিক অ্যাসিড থেকেও কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হয়। এরপর দেখো COতে কার্বনের জারণ সংখ্যা কত? +2। আর CO2তে কি +4। তাহলে দেখো +2 থেকে +4, যখন +2 থেকে +4 হচ্ছে, অর্থাৎ এই সিওটা এখানে CO2তে কনভার্ট হচ্ছে তখন জারণ সংখ্যা বাড়ছে, অর্থাৎ এই CO নিজে কি হচ্ছে, নিজে জারিত হচ্ছে। তাই এই CO ভালো বিজারক দ্রব্য, কারণ নিজে জারিত হচ্ছে। কারণ কার্বনটা কি +2 থেকে +4-এ আসছে, তাই কি নিজে জারিত হচ্ছে, তাই এ ভালো বিজারক দ্রব্য। এখানে কি হচ্ছে সেলফ অক্সিডেশন, নিজে জারিত হচ্ছে তাই এ অপরকে বিজারিত করবে, তাই এ ভালো বিজারক দ্রব্য। দেখো এরপর স্টেটমেন্ট লিখেছি দুটো। কি স্টেটমেন্ট না লোহিতপ্ত কোকের ওপর দিয়ে বায়ু চালনা করলে প্রডিউসার গ্যাস উৎপন্ন হয়। প্রডিউসার গ্যাসটা কি না কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ। তাহলে এটা উৎপন্ন হচ্ছে কখন না যখন লোহিতপ্ত কোকের ওপর দিয়ে আমরা বায়ু চালনা করছি। তাহলে দেখো এখানে সিটা কি কোক, তাহলে লোহিতপ্ত কোকের ওপর দিয়ে আমরা বায়ুতে আমরা ধরলাম কি অক্সিজেন আর নাইট্রোজেন গ্যাস রয়েছে, চালনা করলে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখানে 2 আর এখানে 2, এটা লোহিতপ্ত কোকের ওপর দিয়ে বায়ু চালনা করলে তাহলে এটাই প্রডিউসার গ্যাস। এরপর বলেছে যে লোহিতপ্ত কোকের ওপর দিয়ে যদি স্টিম চালনা করি তাহলে কি উৎপন্ন হয় না ওয়াটার গ্যাস উৎপন্ন হয়। ওয়াটার গ্যাস অর্থাৎ কি কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস একসাথে। কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসকে একসাথে ওয়াটার গ্যাস বলে, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাসকে একসাথে প্রডিউসার গ্যাস বলে।
তাহলে দেখো এক্ষেত্রে কোক প্লাস স্টিম এখানে কি বাষ্প, জলীয় বাষ্প H2O, সেখান থেকে CO প্লাস H2, অর্থাৎ কি ওয়াটার গ্যাস উৎপন্ন হয়। আর কি বলেছে না কার্বন মনোক্সাইড একটি শক্তিশালী বিজারক। দেখো কার্বন মনোক্সাইড একটি শক্তিশালী বিজারক, সেটা আমরা একটু আগেই দেখেছি। কারণ কি সে নিজে +2 থেকে +4-এ গেছিল, অর্থাৎ কি সে নিজে জারিত হচ্ছিল, তাই সে অপরকে বিজারিত করেছিল, তাই সে বিজারক পদার্থ। এখানে যদি আমরা আরও একটা এক্সাম্পল দেখি, Fe2O3 অর্থাৎ কি ফেরিক অক্সাইড, এর সাথে কার্বন মনোক্সাইডের বিক্রিয়াতে Fe প্লাস CO2 উৎপন্ন হয়েছে। দেখো এখানে কার্বনটা +2-তে ছিল, এখানে কার্বনটা +4-এ, অর্থাৎ কার্বন মনোক্সাইড জারিত হলো। এটা কি জারণ ঘটলো, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইডে চলে এলো। আর এখানে যে Fe2O3 ছিল, এখানে আয়রনের +3 জারণ অবস্থা ছিল, এখানে 0 হলো, অর্থাৎ এটা কি ঘটলো, এটা বিজারণ ঘটলো না, এটা বিজারণ ঘটলো, এটা বিজারণ ঘটলো। তাহলে দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে যে কার্বন মনোক্সাইড শক্তিশালী বিজারক, তাই একে বিজারিত করেছে আর নিজে জারিত হয়েছে। দেখো এবার, আচ্ছা এবার যদি আমি একটা কোশ্চেন লিখি, কি কোশ্চেন, তা এই CO2 অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড কোন অ্যাসিডের অ্যানহাইড্রাইড, কোন অ্যাসিডের অ্যানহাইড্রাইড। দেখো অ্যানহাইড্রাইড মানে কিন্তু সেখান থেকে জল বেরিয়ে যাবে, অ্যানহাইড্রাইড মানেই সেখান থেকে জল বেরিয়ে যাবে। এবার দেখো CO2 একটা অ্যানহাইড্রাইড বলছে, কিন্তু কোন অ্যাসিডের সেটা বের করতে হবে। তাহলে আমি যদি CO2-র সাথে জল যোগ করে দিই, তাহলে যে অ্যাসিডটা পাওয়া যাবে, কি পাওয়া যাচ্ছে না H2CO3, কার্বনিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। এই কার্বনিক অ্যাসিড এখান থেকেই যদি বিপরীতভাবে আমরা এখনও জল বের করে দিই, তখনই দেখবে CO2 চলে আসবে। অর্থাৎ কি, তাহলে যখনই জানতে চাইলো যে CO2 কোন অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তখনই আমরা এর সাথে জল যোগ করে দিলে যে অ্যাসিডটা পাবো তারই অ্যানহাইড্রাইড। তাহলে দেখো CO2 কার না কার্বনিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এবার দেখো, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখব। কি তথ্য, দেখো আমি সেটা লিখে নিয়েছি। কি না কার্বন মনোক্সাইড অণু অর্থাৎ এই CO কার্বনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাহায্যে রক্তের হিমোগ্লোবিনে উপস্থিত আয়রন পরমাণুর সাথে যুক্ত হয়ে অতি সুস্থিত জটিল যৌগ গঠন করে। যৌগটার নাম কি না কার্বক্সি হিমোগ্লোবিন। অর্থাৎ কি কার্বন মনোক্সাইড CO এটা হিমোগ্লোবিন, HB কি না হিমোগ্লোবিন, এর সাথে যুক্ত হয়ে HbCO তৈরি করছে। এটারই নাম কি, এটারই নাম কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন, এটারই নাম কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করছে কি এই কার্বন মনোক্সাইড। আর এই কার্বক্সি হিমোগ্লোবিন এটা কিন্তু ভালো যৌগ নয়, এটা কিন্তু ক্ষতিকারক একটা যৌগ। তাই এর অ্যান্টিজেন কি, দেখো এটা শুধুমাত্র তোমরা মনে রাখলেই হবে এমনি নামটা। এর অ্যান্টিজেন হচ্ছে কার্বোজেন, কার্বোজেন। এর অ্যান্টিজেনটা কি না কার্বোজেন, কার্বোজেন হলো এর অ্যান্টিজেন, যেটা কিনা এতে কিনা কি রয়েছে এই কার্বোজেনে না 5% CO2 প্লাস 95% O2। অর্থাৎ দেখো যখন এই কার্বক্সি হিমোগ্লোবিন যৌগটা তৈরি হচ্ছে, তখন আমাদের শরীরে কিসের প্রয়োজন হয় না অক্সিজেন সাপ্লাইয়ের প্রয়োজন হয়। তাই যে অ্যান্টিজেনটা দেওয়া হয় কার্বোজেন, তাতে দেখো 100%-এর মধ্যে 95%ই পুরো অক্সিজেন রয়েছে। এটা একটু বায়োলজির বিষয়, এটা তোমরা আরও বেশি ভালো জানবে। তাহলে দেখো এই জায়গাটা বোঝা গেল। এরপর আমরা কি দেখব না এরপর আমরা দেখব বহুবন্ধন গঠন। কার বহুবন্ধন গঠন না কার্বনের বহুবন্ধন গঠন। দেখো আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, আবার কার্বন কার্বন ডবল বন্ড হয়, আবার কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়। আবার এই কার্বন অক্সিজেনের সাথে ডবল বন্ড করে, নাইট্রোজেনের সাথেও ডবল বন্ড করে। তাহলে
কার্বন বিভিন্ন বন্ড করে। কিন্তু দেখো এবার আমরা দুটো যৌগ দেখব। দুটো যৌগ কি দেখব না, একটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। ট্রাইমিথাইল অ্যামিন CH3 গ্রুপ কি মিথাইল গ্রুপ, তিনটে ওর হোল 3 মানে কি তিনটে রয়েছে, আর N অর্থাৎ কি ট্রাইমিথাইল অ্যামিন। আর একটা কি ট্রাইসিলাইল অ্যামিন। ট্রাইসিলাইল অর্থাৎ SiH3 তার হোল 3, এটা হচ্ছে ট্রাইসিলাইল অ্যামিন। তাহলে ট্রাইমিথাইল অ্যামিন আর ট্রাইসিলাইল অ্যামিন, এটা কি ট্রাইমিথাইল অ্যামিন। আর এটা কি ট্রাইসিলাইল অ্যামিন। ট্রাইসিলাইল অ্যামিন। দেখো আমরা এদের দুজনের ক্ষারকীয়তার তুলনা করব। ক্ষারকীয়তার তুলনা, ক্ষারকীয়তার তুলনা করব কাদের কাদের, এই ট্রাইমিথাইল অ্যামিন আর ট্রাইসিলাইল অ্যামিনের। এদের যদি স্ট্রাকচার দেখি প্রথমে, দেখো তাহলে N, এখানে একটা CH3, এখানে একটা CH3, আর এখানে একটা CH3, তাহলে NCH3 এর হোল 3 হলো। আর এখানে নাইট্রোজেনের মাথায় একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। এখানে নাইট্রোজেনটা কি sp3 হাইব্রিডাইজড, এখানে নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড। আর এটা কিন্তু মোর বেসিক হয়, এটা মোর বেসিক। দেখো কারণের এই ব্যাখ্যাটাতে আমি আসছি, আগে প্রথমে বলি যে এটা মোর বেসিক হয়। আর এখানে নাইট্রোজেনটা sp3 হাইব্রিডাইজড। আর এর স্ট্রাকচার দেখো, এর স্ট্রাকচার তাহলে টেট্রাহাইড্রাল, কিন্তু দেখো শেপ দেখার সময় কি হয়, আমরা এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বাদ দেব। শেপ দেখার সময় আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা বাদ দিয়ে আমরা যদি বাকিটা দেখি, এটা পিরামিডের মতো দেখতে না, তাই এর আকার হবে পিরামিডাল, তাই এটা পিরামিডাল। এবার যদি ট্রাইসিলাইলের ক্ষেত্রে দেখি, তাহলে ট্রাইসিলাইলের ক্ষেত্রেও একই রকমই হবে। এইদিকে কি হবে SiH3, এইদিকে SiH3, আর এইদিকেও SiH3, আর এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা ট্রাইসিলাইল অ্যামিন। কিন্তু দেখো আমরা এই স্ট্রাকচারটাকে এইভাবে না এঁকে আমরা অন্যভাবে আঁকবো। কীরকম না, এদিকে N থাকলো SiH3 এর হোল 3, তাহলে দেখো আমরা এদিকে একটা SiH3 আর এদিকে একটা SiH3, দুটো SiH3 হলো, আর এদিকে একটা SiH3, তাহলে SiH3 এর হোল 3 হলো। নাইট্রোজেনের একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, অর্থাৎ একটা কি এটা 2p অরবিটাল, একটা কি 2p অরবিটালে ইলেকট্রন রয়েছে, আর একটা এদিকে রয়েছে। আর এই যে SiH3, এই যে সিলিকন, এর অরবিটালগুলো এভাবে রয়েছে। তাহলে দেখো এর অরবিটালগুলো যদি এভাবে থাকে, এখানে কি ব্যাক বন্ডিং হবে। এটা কি ব্যাক বন্ডিং না, এখানে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং হচ্ছে। এখানে সিলিকনের দেখো, সিলিকন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখছি যে 1s2 2s2 2p3। নাইট্রোজেনের কোনো ভ্যাকেন্ট ডি কক্ষক আছে কি, ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই নাইট্রোজেনের, কিন্তু নাইট্রোজেনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। আর সিলিকনের আমরা কি জানি, সিলিকনের 14 1s2 2s2 2p6 3s2 3p2 6 2 8 2 10 2 12 2 14, তাহলে হলো। দেখো 3s2 3p2, এখানে 3d রয়েছে, তো 3d রয়েছে কিন্তু 0, এখানে কোনো ইলেকট্রন নেই কিন্তু 3d কক্ষকটা তো রয়েছে, অর্থাৎ কি এখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, ডি অরবিটাল রয়েছে। ফলে এখানে কি হচ্ছে, ফলে এখানে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং তৈরি হচ্ছে। এটা কি, এটা ভ্যাকেন্ট ডি অরবিটাল, যেটা আমরা এক্ষুনি সিলিকনের ক্ষেত্রে দেখলাম, ভ্যাকেন্ট ডি অরবিটাল। আর এটা কি, এখানে এটা ফিল্ড পি, এখানে ফিল্ড 2p অরবিটাল রয়েছে, ফিল্ড 2p অরবিটাল। তাহলে দেখো এখানে নাইট্রোজেনের ফিল্ড 2p অরবিটাল রয়েছে, আর এখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, ফলে এখানে কি পিপাই ডিপাই ব্যাক বন্ডিং হয়, ব্যাক বন্ডিং। তাই এখানে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং সংঘটিত হচ্ছে। দেখো পিপাই ডিপাই ব্যাক বন্ডিং সংঘটিত হওয়ার ফলে এখানে কি ঘটছে,
আচ্ছা, এই স্ট্রাকচারটা বলা হয়নি। তাহলে স্ট্রাকচারটা আসলে কি হবে না, স্ট্রাকচার হবে স্কোয়ার প্লেনার। স্কোয়ার প্লেনার, এর স্ট্রাকচার হচ্ছে স্কোয়ার প্লেনার। আর এখানে নাইট্রোজেনটা কিন্তু sp2 হাইব্রিডাইজড, এখানে নাইট্রোজেন sp2 হাইব্রিডাইজড। তাহলে এখানে একটা পার্থক্য দেখতে পেলাম আমরা, এখানে sp3 ছিল, এখানে sp2। দেখো পিপাই ডিপাই ব্যাকবন্ডিং সংগঠিত হওয়ার জন্য আমরা নাইট্রোজেনের এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে যে যতটা আগে অ্যাভেলেবেল ছিল তার থেকে কমে যাবে। আসলে দেখো এখানে আমরা কি জানি, ব্যাপারটা আসলে কি ঘটছে। আমরা ক্ষারকীয়তা কিসের ভিত্তিতে আলোচনা করব। আমরা ক্ষারকীয়তা আলোচনা করব এর ভিত্তিতে যে নাইট্রোজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে নাইট্রোজেনের মাথায়, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতটা অ্যাভেলেবেল, অর্থাৎ নাইট্রোজেন এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতটা বেশি পরিমাণে দান করতে পারছে। আমরা কি জানি, যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে তারাই লুইস ক্ষার। তাহলে এক্ষেত্রে নাইট্রোজেন, কোন নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেশি পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে ডোনেট করার জন্য, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ডোনেট করার জন্য যে ক্ষেত্রে বেশি অ্যাভেলেবেল থাকবে তারই ক্ষারকীয়তা বেশি হবে। দেখো এর ক্ষেত্রে তো কোনো ব্যাকবন্ডিং হচ্ছে না, কিছুই হচ্ছে না, ফলে এর ক্ষেত্রে বেশি অ্যাভেলেবেল রয়েছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাই কি না এর ক্ষেত্রে ক্ষারকীয়তা বেশি। তাই আমি আগেই লিখেছিলাম এখানে মোর বেসিক। দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, এইভাবে এই জিনিসটার কারণে এখানে পি পাই ডি পাই ব্যাকবন্ডিং হচ্ছে। ব্যাকবন্ডিং হওয়ার কারণে নাইট্রোজেন তার ইলেকট্রন জোড়টা একে দান করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, নাইট্রোজেনের যে ইলেকট্রনের যে অ্যাভেলেবেল যতটা ছিল নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সেটা কমে গেছে। ফলে নাইট্রোজেনের কি ইলেকট্রন দান করার প্রবণতা কমে গেছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ফলে কি এর ক্ষারকত্ব কমে গেছে। তাই এটা কি লেস বেসিক, তাই এটা লেস বেসিক। তাহলে বোঝা গেল। তাহলে তাহলে আমরা যদি বেসিসিটি অর্ডার দেখি, বেসিসিটি অর্ডার, তাহলে আমরা কি দেখব না, তাহলে আমরা দেখব ট্রাইমিথাইল অ্যামিন বেশি ক্ষারকীয় কার থেকে, ট্রাইসিলাইল অ্যামিনের থেকে। তাহলে এটাই বেসিসিটি অর্ডার। তাহলে দেখো এতটা পর্যন্ত বোঝা গেল, এটা পুরোটাই পিপাই ডিপাই ব্যাকবন্ডিংয়ের জন্য ঘটছিল। দেখো এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা কি হাইড্রোলিসিস। দেখো CCl4 অর্থাৎ কি কার্বন টেট্রাক্লোরাইড, একে যদি আমরা জল দিয়ে কি করি হাইড্রোলিসিস করি, তাহলে কি এর হাইড্রোলিসিস হবে, এটা কি আর্দ্র বিশ্লেষিত হবে না। কিন্তু SiCl4 অর্থাৎ সিলিকনের টেট্রাক্লোরাইডকে যদি আমরা জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটা আর্দ্র বিশ্লেষিত হবে। আর আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হবে কি SiOH এর হোল 4 প্লাস কি না প্লাস এটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এখানে হবে 4। তাহলে বোঝা গেল। কিন্তু এক্ষেত্রে কেন এটা আর্দ্র বিশ্লেষণ হচ্ছে না আর এটা কেন হচ্ছে, দেখো CCl4 যৌগে কি রয়েছে, কার্বন রয়েছে আর ক্লোরিন রয়েছে। আমরা কার্বনের কি জানি 2s2 2p2 জানি আমরা এটা কার্বনের। তাহলে কি কার্বনের এখানে কেন্দ্রীয় পরমাণু কি কার্বন আর এখানে কেন্দ্রীয় পরমাণু কি সিলিকন। দেখো কার্বনের 2s2 2p2, তাহলে কি এখানে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তাহলে জলের অণুটা কোথায় অ্যাটাক করবে, অ্যাটাক করার তো কোনো জায়গাই নেই। তাহলে অ্যাটাক করার যেহেতু কোনো জায়গা নেই তাই জলের অণুর অ্যাটাক এখানে হবে না, তাই CCl4 আর্দ্র বিশ্লেষিত হবে না। কিন্তু দেখো সিলিকনের ক্ষেত্রে আমরা কি জানি, সিলিকনের কি হয় না, সিলিকনের শেষে 3D 0 থাকে, মানে সিলিকনের পুরো ইলেকট্রনিক কনফিগারেশনটা কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 3s2 3p6 3d10 এখানে থাকবে কি করে 3d0। দেখো 3dতে এখানে কোনো ইলেকট্রন নেই, 1s2 2s2 2p6 3s2 3p2 3s2 3p2 3p2 এখানে এর ইলেকট্রনিক কনফিগারেশন শেষ সিলিকনের, কিন্তু 3D অরবিটাল তো রয়েছে, এখানে এর পরমাণু ক্রমাঙ্ক 14, তাই এখানে ইলেকট্রন এসে শেষ হয়ে যাচ্ছে, তাই ডি কক্ষক ফাঁকা পড়ে রয়েছে, 3D কক্ষক ফাঁকা পড়ে রয়েছে, কিন্তু 3D কক্ষক কি নেই, রয়েছে, তার মানে ভ্যাকেন্ট ডি অরবিটাল এখানে রয়েছে। আর এখানে ডি অরবিটালের কোনো অস্তিত্বই নেই, কারণ 2D কখনো হয় না, আর এক্ষেত্রে 3D তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল। ফলে কি হয় না জলের অণু এই ভ্যাকেন্ট ডি অরবিটালে অ্যাটাক করে,
তাই এটা সহজে আর্দ্র বিশ্লেষিত হয় SiOH এর হোল ফর উৎপন্ন করে। এটার নাম কি? এটার নাম সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড উৎপন্ন করে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এর আর্দ্র বিশ্লেষণ বোঝা গেল। দেখো এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব কার্বনের বহুরূপতা। কার্বনের বহুরূপতা, কার্বনের অ্যালোট্রপ বহুরূপতা। দেখো কার্বনের বহুরূপতার মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র এর নিয়তাকার রূপভেদটা নিয়ে আলোচনা করব। নিয়তাকার রূপভেদ। দেখো নিয়তাকার রূপভেদের মধ্যে কি কি রয়েছে? না, নিয়তাকার রূপভেদের মধ্যে রয়েছে হীরক, হিরে, আর কি রয়েছে? না আর রয়েছে গ্রাফাইট, গ্রাফাইট, আর রয়েছে ফুলারিন। ফুলারিন, আমরা এই তিনটে বিষয় নিয়েই মূলত আলোচনা করব। হীরক, গ্রাফাইট, ফুলারিন। হীরকের সম্বন্ধে কিছু কথা দেখব, কিছু স্টেটমেন্ট আসলে, যেগুলো পরীক্ষায় ডিরেক্ট আসতে পারে বা ওই স্টেটমেন্টগুলো থেকে তোমাদের MCQ তুলে তুলে দিতে পারে। আর কি গ্রাফাইট, ফুলারিন, আমরা এই দুটোর ক্ষেত্রে ডিটেলসে দেখবো, আর এইটার ক্ষেত্রে আমরা একটু শুধু জেনে নেব। তাহলে দেখো প্রথমে হীরকটা দেখি। দেখো তাহলে এই হীরকের বিষয়ে আমি পয়েন্টগুলো লিখে নিয়েছি। কি না, এই হীরকের যে প্রতিটা কার্বন পরমাণু রয়েছে সেটা sp3 সংকরায়িত অবস্থায় থাকে। আর কি না, হীরক অত্যন্ত কঠিন পদার্থ আর এদের গলনাঙ্ক সুউচ্চ হয়, অর্থাৎ গলনাঙ্কটা এর খুব বেশি হয়। আর কি না, 4টি ভ্যালেন্স ইলেকট্রন সমযোজী বন্ধন গঠন করে। 4টি ভ্যালেন্স ইলেকট্রন 4টা সমযোজী বন্ধন গঠন করে নেয়। কার্বনের তো 4টা ভ্যালেন্স ইলেকট্রন, 4টি ইলেকট্রনই 4টা সমযোজী বন্ধন গঠন করে নেয়। ফলে কি কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। ফলে কোনো মুক্ত ইলেকট্রন না থাকায় হীরক কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম, অর্থাৎ তড়িৎ পরিবহন করে না, কারণ কোনো মুক্ত ইলেকট্রন নেই। মুক্ত ইলেকট্রন যদি সঞ্চরণশীল হয় তবেই তড়িৎ পরিবহন করবে। তারপর দেখো কিন্তু এই যে হীরক, এই হীরক কিন্তু নেটওয়ার্ক সলিড। নেটওয়ার্ক সলিড, হীরক যেহেতু নেটওয়ার্ক সলিড অর্থাৎ এর বিস্তারটা জালের মতো, এর আকৃতিটা জালের মতো, তাই কি হয় না, তাই এটা কিন্তু হিট ট্রান্সফার হয়, এতে কিন্তু হিটটা ট্রান্সফার হয়। তাই কি এর তাপের সুপরিবাহী, কিন্তু মুক্ত ইলেকট্রন না থাকায় তড়িতের কুপরিবাহী। এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট PBI, যে হীরক তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। দেখো sp3 হাইব্রিডাইজড যেহেতু এক্ষেত্রে কার্বন পরমাণু, তাই এদের বন্ড অ্যাঙ্গেল কি হয় 109 ডিগ্রি 28 মিনিট, অর্থাৎ কি মিথেনের মতো। আর বন্ড লেন্থ হয় 1.54 অ্যাংস্ট্রম। তাহলে বোঝা গেল এদের বন্ড লেন্থ আর বন্ড অ্যাঙ্গেল। দেখো হীরকের পর আমরা যেটার বিষয়ে জানবো সেটা কি না, গ্রাফাইট। দেখো গ্রাফাইটের বিষয়ে কয়েকটা পয়েন্ট যেগুলো আমি লিখে নিয়েছি, সেগুলো কি না, এই গ্রাফাইট নরম ও পিচ্ছিল কেলাসাকার পদার্থ। হীরক কি ছিল, কঠিন ছিল, আর গ্রাফাইট কিন্তু নরম আর পিচ্ছিল। আর এটা কি না, তাপ ও তড়িতের সুপরিবাহী। অর্থাৎ দেখো হীরকের ক্ষেত্রে দেখেছিলাম যে সেটা তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী, আর গ্রাফাইট তাপ ও তড়িৎ উভয়েরই সুপরিবাহী। তারপর কি না, হীরকের ক্ষেত্রে প্রতিটা কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজড ছিল, কিন্তু এক্ষেত্রে প্রতিটি কার্বন পরমাণু sp2 হাইব্রিডাইজড। আর কি এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। আর কি হয় না, এক্ষেত্রে একটা কার্বন পরমাণু অপর 3টা কার্বন পরমাণুর সাথে কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ কি সমযোজী বন্ধন করে। দেখো একটা কার্বন পরমাণুর 4টা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, তার মধ্যে 3টা ইলেকট্রন বন্ডে পার্টিসিপেট করছে অর্থাৎ বন্ডিং করছে, কিন্তু একটা ইলেকট্রন কি মুক্ত অবস্থায় রয়েছে। তাই কি এই মুক্ত ইলেকট্রন রেজোনেন্সের মাধ্যমে গতিশীল হয়, তাই কি তাপ ও তড়িতের সুপরিবাহী হয়। আর বন্ড লেন্থ এক্ষেত্রে 1.42 অ্যাংস্ট্রম। আর কি যেহেতু ওটা sp2 হাইব্রিডাইজ, তাই এর বন্ড অ্যাঙ্গেল নিয়ারলি ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে বোঝা গেল গ্রাফাইট আর হীরকের ক্ষেত্রে কিছু কিছু এই যে পয়েন্ট। আর কি না, তাহলে এখান থেকে যদি হীরক আর গ্রাফাইটের মধ্যে আমরা 2-3টে পার্থক্য দেখতে পেলাম। দুজনের কার্বন পরমাণু সেম হাইব্রিডাইজেশনে নেই, আলাদা আলাদা রয়েছে। আর একজন তাপ ও তড়িৎ উভয়েরই সুপরিবাহী, কিন্তু একজন তাপের সুপরিবাহী হলেও তড়িতের কুপরিবাহী। তারপর কি হীরক আর গ্রাফাইটের বন্ড লেন্থ আর বন্ড অ্যাঙ্গেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তাহলে এরপর আমরা কার্বনের যে রূপভেদটা দেখব সেটা কি
সেটা হচ্ছে ফুলারিন, দেখো তাহলে এই ফুলারিন কি হবে না, এই ফুলারিনের ক্ষেত্রে যেটা দেখো এই ফুলারিন এটা কিন্তু কার্বনের নিয়তাকার ও বিশুদ্ধ রূপভেদ। এই ফুলারিন কার্বনের নিয়তাকার ও বিশুদ্ধ রূপভেদ। আর এই ফুলারিনে পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার তল বর্তমান। দেখো এখন যেহেতু তোমাদের এদের কোনো স্ট্রাকচার তো তোমাদের আঁকতে দেবে না, কারণ তোমাদের এখন এমসিকিউ প্যাটার্ন। দেখো স্ট্রাকচার তাই আমি এঁকে দেখাচ্ছি না, কিন্তু যখন তোমরা এই নোটসটা রিভাইজ করবে আমি কিন্তু সেখানে এদের স্ট্রাকচারগুলো অ্যাটাচ করে দেব। এখন যদি আমি স্ট্রাকচারগুলো এখানে এঁকে দেখাই তাহলে লেকচারটা অনেকটা লম্বা হবে, কিন্তু তোমাদের এক্সাম খুব কাছেই চলে এসেছে, তাই তোমরা কি লেকচারটা রিভিশন হিসেবে দেখবে, তাই কি যাতে কম টাইমের মধ্যে তোমরা রিভিশন করতে পারো, তাই আমি এখানে কেবলমাত্র পয়েন্টগুলো বলে বেরিয়ে যাচ্ছি। তাহলে পঞ্চভুজাকার আর ষড়ভুজাকার তল রয়েছে। পঞ্চভুজাকার মানে কি? পঞ্চভুজাকার মানে এটা। আর ষড়ভুজাকার কি? যেভাবে আমরা বেঞ্জিন বলয় আঁকি সেটা ষড়ভুজাকার। তাহলে দেখো, আর আমরা কি জানি এই CN এখানে এটা বের করার সূত্র কি? n/2 - 10, অর্থাৎ আমরা যদি এখানে C60 বের করি তাহলে এটা 60/2 - 10, অর্থাৎ কি 30 - 10 = 20। এটা ষড়ভুজাকার তল বের করার সূত্র। দেখো ফুলারিন, তাহলে ফুলারিনের সম্পর্কে আমরা এটা দেখলাম। দেখো এরপর আমরা দুটো জিনিস দেখবো কি না, সিলিকন নয় কিন্তু, যেটা আমরা দেখেছিলাম কার্বন সিলিকন, এটা সিলিকন, কিন্তু আমরা দেখব সিলিকন, আর একটা দেখব সিলিকেট। তাহলে দেখো সিলিকনটা কি না, সিলিকন হচ্ছে সাংশ্লেষিক অর্গানো সিলিকন পলিমার। এটা সিলিকন আর এটা কিন্তু সিলিকন, যেটা আমরা দেখেছি যে কার্বন সিলিকন ওই সিলিকন। তাহলে সিলিকনটা আসলে সাংশ্লেষিক অর্গানো সিলিকন পলিমার। দেখো পলিমার মানেই আমরা জানি কি এর একটা মনোমার রয়েছে, আর যে মনোমারটা রয়েছে সেই স্ট্রাকচারের পুনরাবৃত্তি ঘটেই পলিমার তৈরি হয়। তাহলে মনোমারটা কি না, তাহলে আমরা এখানে পুনরাবৃত্তি এককটা দেখব, পুনরাবৃত্তি একক। তাহলে পুনরাবৃত্তি এককটা এখানে কি না, পুনরাবৃত্তি এককটা এখানে R2SiO, যেখানে আরটা কি না, যেখানে আরটা হলো অ্যালকিল গ্রুপ, আরটা যে কোনো অ্যালকিল গ্রুপ, অর্থাৎ কি মিথাইল, ইথাইল, প্রোপাইল। আর এখানে তাহলে একটা লিঙ্কেজ থাকবে সিলিকন অক্সিজেন সিলিকন, এই লিঙ্কেজটাই কি, এই লিঙ্কেজটাই পুনরাবৃত্তি একক। তাহলে দেখো এখানে যদি আমরা আরটাকে মিথাইল গ্রুপ ধরে নিয়ে যদি আমরা করি মিথাইল গ্রুপ ধরে আরটাকে, তাহলে দেখো আমরা এক্ষেত্রে কি দেখব না, তাহলে দেখো মিথাইল গ্রুপ ধরে নিয়ে তাহলে এখানে যদি CH3Cl নিই আর এর সাথে যদি সিলিকনের বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে, আর যদি কপার হিট দিই তাহলে বিক্রিয়া করালে উৎপন্ন হবে CH3 SiCl2। এবার এখানে যদি আমি 2 অণু জল যোগ করি আর 2 অণু HCl বের করে নিই তাহলে দেখো উৎপন্ন হবে CH3 SiOH। এবার কি, এবার এইটাকে দেখো যদি আমি আঁকি এখানে তাহলে কি হবে, সিলিকন OH2, এদিকে একটা OH, এদিকে একটা OH, আর কি দুটো CH3। তাহলে এরপর কি হবে না, এরপর আর একটা আঁকবো এটা। তাহলে যদি আর একটা এটা আঁকি তাহলে OH, সিলিকন, CH3 আর এদিকে একটা OH। তাহলে দেখো এখান থেকে আমরা জল বের করব। জল মানে কি H2O, তাহলে একটা OH আর একটা H নিয়ে কি হবে, এটা জল হলো H2O। তাহলে জল যদি এখান থেকে আমরা বের করি তাহলে এখানে আমরা কি করছি, মাইনাস জল করলে তাহলে কি উৎপন্ন হচ্ছে না,
HO সিলিকন, এখানে যেমন CH3 ছিল রইল, এখানে O, এখানে সিলিকন, এখানে CH3, এখানে CH3 আর এখানে OH। দেখো এটা তৈরি হলো, তো তাহলে এটা যদি তৈরি হয় এখান থেকে আরও, তাহলে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম সিলিকন। এটাই কি সিলিকন? আমরা যেটা তৈরি করার চেষ্টা করছিলাম এটাই সেটা। আমরা সিলিকন তৈরি করছি এখানে। তাহলে দেখো সিলিকনটা কিভাবে এলো, তাহলে এটাই হচ্ছে সিলিকন। প্রথমে আমরা এখানে আমরা দেখলাম যে সিলিকনের পুনরাবৃত্তি একক R2SiO, যেখানে Rটা কি অ্যালকিল গ্রুপ। এখানে আমরা অ্যালকিল গ্রুপ হিসেবে মিথাইল গ্রুপকে নিলাম। তারপর আমরা মিথাইল ক্লোরাইডের সাথে সিলিকনের বিক্রিয়া করালাম কপার হিট দিয়ে, সেখান থেকে CH3 উৎপন্ন হলো। তারপর আমরা 2 অণু জল যোগ করলাম আর 2 অণু HCl বের করলাম, ফলে কি এটা তৈরি হলো। এবার এটাকে এরই 2 একক আমি পরপর এঁকে সেখান থেকে 1 অণু জল বের করলাম, বের করে যেটা পাওয়া গেল সেটাই সিলিকন। দেখো এবার কি দেখব? এবার দেখব সিলিকেট। এবার দেখব সিলিকেট। তাহলে দেখো সিলিকেটটা কি না, দেখো SiOH এর হোল 4, এটা কি সিলিসিক অ্যাসিড। আমরা একটু আগে দেখেছিলাম সিলিসিক অ্যাসিড SiCl4 এর আর্দ্র বিশ্লেষণে এটা উৎপন্ন হয়েছিল। দেখো একেই আমরা অর্থোসিলিসিক অ্যাসিডও বলতে পারি। অর্থোসিলিসিক অ্যাসিড, যেমন আমরা বোরিক অ্যাসিডকে অর্থোবোরিক অ্যাসিড বলতাম, অর্থোবোরিক অ্যাসিড যা বোরিক অ্যাসিডও তা, তেমন সিলিসিক অ্যাসিড যা অর্থোসিলিসিক অ্যাসিডও তাই। তাহলে এটা হলো অর্থোসিলিসিক অ্যাসিড। দেখো একে আমরা কিভাবে লিখতে পারি? একে আমরা এইভাবে লিখতে পারি H4SiO4। দেখো এটাকেই ভেঙে দিয়েছি। OH এর হোল 4 মানে কি H4O4, দেখো H4O4 আর সিলিকন, এভাবে লিখতে পারি। তাহলে দেখো এটা অর্থোসিলিসিক অ্যাসিড, এর এককটা কি? এখানে যে অ্যানায়নটা রয়েছে এর একক সেটা হলো SiO4 এর 4-। দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে, এখান থেকে আমরা কি দেখছি 4H প্লাস SiO4 এর 4-। তাহলে এখানে যে অ্যানায়নটা রয়েছে সেটা কি? এই অ্যানায়নটা রয়েছে, এটা কি? এটাই হচ্ছে অর্থোসিলিকেট বা কি সিলিকেট, এটাই সিলিকেট আয়ন। তাহলে দেখো সিলিকেট আয়নের যদি স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে সিলিকেট আয়নের স্ট্রাকচার কি হবে? Si, এখানে একটা অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেন মাইনাস, এখানেও অক্সিজেন মাইনাস আর এখানেও অক্সিজেন মাইনাস, তাহলে SiO4 হলো। এবার দেখো, এবার আমরা দেখব যে অর্থোসিলিকেট, অর্থাৎ এটা অর্থোসিলিসিক অ্যাসিড, এটা অর্থোসিলিকেট। আমরা এবার এই অর্থোসিলিকেট আর পাইরোসিলিকেট এই দুটো দেখব, অর্থোসিলিকেট আর পাইরোসিলিকেট। দেখো অর্থোসিলিকেট আর একটা পাইরোসিলিকেট। দেখো প্রথমে অর্থোসিলিকেটটা কি? ওই SiO4 4-, এটাই অর্থোসিলিকেট। তাহলে এর স্ট্রাকচার তো আমরা উপরেই দেখলাম, SiO4 4- এর স্ট্রাকচার। দেখো অর্থোসিলিকেটে কোনো অক্সিজেন অ্যাটম কি শেয়ার হয়েছে? এর স্ট্রাকচার যদি আরেকবার আঁকি, তাহলে এখানে O-, এখানে O-, এখানে O- আর এখানে O-। দেখো এই স্ট্রাকচারে কোনো অক্সিজেন অ্যাটম কিন্তু শেয়ার হয়নি, অর্থাৎ শেয়ারিং ও অ্যাটম। কোনো অক্সিজেন অ্যাটম কি এখানে শেয়ার হয়নি, অর্থাৎ 0, অর্থাৎ এটা ও অক্সিজেন বোঝাচ্ছে, তাহলে এখানে লিখলাম 0, অর্থাৎ কোনো অক্সিজেন অ্যাটমই এখানে শেয়ার হয়নি। এটা অর্থোসিলিকেট। এবার যদি আমরা দেখি পাইরোসিলিকেট, দেখো পাইরোসিলিকেটের ক্ষেত্রে তাহলে কি দেখা যাবে? এখানে পাইরোসিলিকেট কোনটা? পাইরোসিলিকেট এখানে যেমন এই অ্যানায়নটা রয়েছে অর্থোসিলিকেটে,
তেমন পাইরোসিলিকেটে রয়েছে Si2O7 6-। অর্থোসিলিকেটে যেমন SiO4 4- আয়ন রয়েছে, তেমন পাইরোসিলিকেটে Si2O7 6- আয়নটা রয়েছে। তাহলে দেখো এই স্ট্রাকচার যদি দেখি, তাহলে সিলিকন এখানে একটা অক্সিজেন, এখানে O-, এখানে O-, আর এখানে O-। এবার এই একটা অক্সিজেন শেয়ারে থাকলো সিলিকন, এই একটা O-, আর কি, আর এদিকে এখনো O- আর O-। দেখো Si2 দুটো সিলিকন হলো, অক্সিজেন 7টা, 1 2 3 4 5 6 7, দেখো 7টা হয়ে গেছে। আর কি, আর 7টা হয়ে গেছে, তাহলে 6- 1 2 3 4 5 6, দেখো 6- হয়ে গেছে। দেখো এই স্ট্রাকচারে আমরা কি দেখছি যে 3টে করে অক্সিজেন তো এদের ইন্ডিভিজুয়ালি রয়েছে, আর একটা অক্সিজেন এই দুটো সিলিকন কি শেয়ারে রেখেছে। এই অক্সিজেনটা কি এতেও আছে, এতেও আছে, শেয়ারে রয়েছে, তাহলে শেয়ারিং অক্সিজেন অ্যাটম কটা? 1। এখানে একটা অক্সিজেন অ্যাটম শেয়ারে রয়েছে। তাহলে এখানে আসলে কি হচ্ছে না, SiO 3.5 3.5 3-। অর্থাৎ আমি যদি একটা একক দেখি শুধুমাত্র একটা সিলিকনের ক্ষেত্রে, তাহলে আমি কি দেখছি? যদি আমি একটা সিলিকনের ক্ষেত্রে দেখি, তাহলে একটা সিলিকন 3টে O- রয়েছে, তাই দেখো 3- হলো ওভারঅল চার্জ। আর আর কি না, অক্সিজেন কটা ধরবো? দেখো এই সিলিকনটা এই সিলিকনটা এই এই অক্সিজেনের সাথে বন্ড করেছে, অর্থাৎ এই অক্সিজেনটা শেয়ারে রয়েছে, এই সিলিকনের সাথেও বন্ডে আছে আর এই সিলিকনের সাথেও বন্ডে আছে। তাহলে আমরা 3.5 কেন লিখলাম? কারণ দেখো 3টে অক্সিজেন আর একটার কি অর্ধেক, তাই 3.5। এর ক্ষেত্রেও কি 3টে অক্সিজেন আর একটার অর্ধেক, তাই 3.5। তাই এখানে এককটা এটা লিখলাম। অর্থাৎ কি, একে আমরা দেখো একে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে, তাহলে এখানে Si আর 7কে 2 দিয়ে ভাগ করলে কত? 3.5, সেটাই। তাহলে ওভারঅল এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো গ্রুপ 14-এ আমরা এই সমস্ত কিছু দেখলাম, তোমাদের এক্সাম রিলেটেড জিনিসপত্রগুলোই পড়ালাম। খুব বেশি ডিটেলসে পড়ার কিন্তু এখন আর টাইম নেই, কারণ এক্সাম তোমাদের একেবারে কাছেই চলে এসছে। তাই তোমাদের এক্সামে আসার মতো জিনিসগুলো পড়ালাম। তাহলে এই যে আজকে যা কিছু পড়ালাম, এর যে নোটসটা, এটা কিন্তু তোমরা বারবার রিভিশন করবে। তাহলে দেখবে এই স্ট্রাকচারগুলো, এই সমস্ত কিছুগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হচ্ছে। নোটস কোথায় পাবে না? আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর এই নোটসটা PDF আকারে দিয়ে দেওয়া হবে। তোমরা যারা কিন্তু এখনও জয়েন হওনি, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো আগের লেকচারে আমরা গ্রুপ 13টা পড়েছি, আজকের লেকচারে আমরা গ্রুপ 14 পড়লাম। দেখো হঠাৎ করে গ্রুপ 14 শুরু করবে না, আগে কিন্তু গ্রুপ 13 পড়বে, তারপর গ্রুপ 14 পড়বে। গ্রুপ 13 আমি আরও ডিটেলসে পড়িয়েছি, তারপর গ্রুপ 14 আজকে পড়ালাম। তোমরা কিন্তু ব্লক কেমিস্ট্রিটা একেবারে পরপর পড়বে। গ্রুপ 13 আগে পড়বে, তারপর গ্রুপ 14 পড়বে। গ্রুপ 1 আগে, তারপর গ্রুপ 2 আগে, তারপর সেটা এস ব্লকে, তারপর গ্রুপ 13, তারপর গ্রুপ 14 পড়বে। তাহলে দেখবে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আজকের লেকচারটা এতটা পর্যন্তই।